নমস্কার, আমি আচার্য পলাশ। মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। আজকের আমার এপিসোড থাকবে রাশিফল নিয়ে। এপ্রিল 2024 কিরকম যাবে আমি 6টা রাশি সম্বন্ধে অলরেডি ফলাদেশ করে দিয়েছি। বাকি 6টা রাশি নিয়ে আজকে আপনাদের সামনে আমি বলবো। রাশিফল নিয়ে আলোচনায় মনে রাখতে হবে, রাশিফল একটি রাশির ওপর ভিত্তি করে গণনা করা হয়। এই যে 12টি রাশির মধ্যে যে জাতক ব্যক্তি অর্থাৎ জাতক বা জাতিকার চন্দ্র যে স্থানে অবস্থান করে সেটাকেই রাশি ধরা হয়। তাহলে সেই রাশির ওপর ভিত্তি করে গোচরকালীন গ্রহের পজিশন অনুযায়ী এপ্রিল 2024 কিরকম যাবে এটা ফলাদেশ করা হয়। এটা দৈনন্দিন জীবন চলাচলের ক্ষেত্রে সুবিধাজনক হয়, কিন্তু বড় কোনো সিদ্ধান্ত রাশিফল অনুযায়ী নেওয়া সঠিক হয় না। তার কারণ সেক্ষেত্রে আরো বাকি গ্রহগুলো এবং বর্তমান দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্মদশা, প্রাণদশা মিলিয়ে তবে গিয়ে বিচারে ফলাদেশটা পূর্ণতা হয়, যদি কোনো বড়সড় সিদ্ধান্ত নিতে হয় এক্ষেত্রে। নচেত রাশিফলের ফলাদেশ যথেষ্ট মিলকারক এবং এটা অনুযায়ী কার্যনির্বাহ করা সম্ভব হয়। যে কোনো ব্যক্তি যে কোনো ভাবে চলার পথে রাস্তাটা ধরে নিতে পারবেন। প্রতি অমাবস্যার ন্যায় এই চৈত্র মাসের অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে মায়াংতন্ত্রের মহাযজ্ঞ থাকবে আমার। সবতন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার করতে গ্রহের প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার। অবশ্যই এই মেটাল ট্যাবলেটের একটা নিজস্ব গুণাগুণ আছে। এই মেটাল ট্যাবলেট যে কোনো সমস্যার সমাধান হবেই হবে, যে কোনো রকম সমস্যা। 64 রকম গাছগাছড়া দিয়ে ভোজ্যপত্র সহ এই মেটাল ট্যাবলেট তৈরি করা হয়। এটা খেতে হয় না, এটা ধারণ করতে হয়। এমন কিছু শিকড় আছে সেগুলো শরীরে থাকলে শ্বাসকষ্ট চলে যাবে। এমন কিছু শিকড় আছে শরীরে থাকলে ব্যথা বেদনা চলে যাবে। এমন কিছু শিকড় আছে শরীরে থাকলে ভূতের ভয় চলে যাবে, কোনো ভূত ছুতে পারবে না। এমন কোন শিকড় আছে যেগুলো পড়লে মাথার যন্ত্রণা, টিমটিমে ব্যথা, হাত পা কাঁপা, হাত কাঁপা, এগুলো সব চলে যাবে। এমন কিছু শিকড় আছে যেগুলো কনফিডেন্স লেভেল যাদের কমে যাচ্ছে, অর্থাৎ আত্মবিশ্বাস কমে যাচ্ছে, সেগুলো বৃদ্ধি পাবে। এমন কিছু শিকড় বাকড় আছে যে কোনো কাজে বাধা হওয়াতে সেই বাধাটা সম্পূর্ণরূপে কেটে যাবে। এমন কিছু গাছগাছড়ার মূল থাকে যে ফুটপাত থেকে রাজাও হয়ে যাওয়া যায়। তাহলে ঈশ্বর চাইলে ফুটপাত থেকে তাকে রাজা করতে পারেন, আর রাজাকে ফুটপাতে নামিয়ে আনতে পারেন। তাহলে ঈশ্বর চাইলে সবই পারেন। আজকের আমার রাশিফল যে 3টে থাকবে তার আগে একটু কলার বন্ধুকে দেখে নি কে লাকি কলার। জয় মা তারা। জয় মা তারা। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সুদীপ্ত সিংহ বলছি, জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে। সুদীপ্ত সিংহ কোথা থেকে বললেন? জঙ্গিপুর মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জঙ্গিপুর থেকে। আপনার নিজের সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম কি? এর নাম সৌনক সিংহ। সৌনক? হ্যাঁ, সৌনক সিংহ। সৌনক সিংহ। ওর জন্ম তারিখ বলুন সৌনকের। 2009। প্রথমে তারিখটা বলুন, সুবিধা হয় আমার। হ্যাঁ, 8ই জুলাই। 8ই জুলাই 2009। ঠিক আছে, 2009। টাইমটা বলুন। টাইমটা হচ্ছে আপনার 7:30। সন্ধে না সকাল? স্যার স্যার। জয় মাতা। দর্শক বন্ধু, যারা ফোন করবেন একটু সংযত হয়ে ফোন করুন এবং এইগুলো সব ডিটেলস জেনে ফোন করুন। যাদের ডিটেলস, ডেট অফ বার্থ নেই তাদেরকে চেম্বারে এসে যোগাযোগ করতে হবে। আপনারা টিভি স্ক্রিনে আমার দেখতে পাচ্ছেন এই যে তারাপীঠ মহাশ্মশানে যে মহাযজ্ঞ হয়, এই মহাযজ্ঞের হিট এতখানি বেশি থাকে যে এই যে হাই ট্রান্সফার এনার্জিকে সেইভাবে আহ্বান করি। এই যে হাই ট্রান্সফার এনার্জি, অদৃশ্য শক্তি, একে আহ্বান করতে হয়। দেখতে পাচ্ছেন তারাপীঠ মহাশ্মশানে যে হিটটা থাকে আমার হোমের, প্রচন্ড পরিমাণে হিট হয়। যারা গিয়েছেন তারা প্রত্যেকেই জানেন যে হিট প্রচন্ড পরিমাণে থাকে। আর সাকল্যগুলো যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা,
সেই সাকল্য দিয়ে কোন সাকল্য বশীকরণের জন্য, কোন সাকল্য সম্পর্কের উচ্চাটনের জন্য, কোন সাকল্য গৃহ থেকে ভাড়াটে উচ্চাটনের জন্য, কোন সাকল্য বিদ্বেষণ করার জন্য, কোন সাকল্য গ্রহদোষ খণ্ডন করার জন্য। আর এই চৈত্র মাসের অমাবস্যা শত্রু দমন ক্রিয়া জন্য অতিরিক্ত প্রশস্ত, কারণ অশুভ মাস শত্রু দমন ক্রিয়ার জন্য প্রশস্ত। সেই শত্রু দমনের ভাগ আছে, শত্রুকে স্তম্ভন করার সাকল্য একরকম, অর্থাৎ বাক্য স্তম্ভন বা পদং স্তম্ভন, অর্থাৎ আপনার বিরুদ্ধে কথা বলতে পারবে না। আবার স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ, সেক্ষেত্রে সম্পর্কের উচ্চাটন বা বিদ্বেষণ, এর আবার সাকল্য আলাদা থাকে। আবার শত্রুকে বান মারতে হবে, সে যে কোনো রকম বান হোক, সে আপনাকে এতখানি উৎপীড়ন করছে, তার সঙ্গে আপনি টিকতে পারছেন না, তা সেক্ষেত্রে আরেক প্রকার সাকল্য। একাধিক রকম বান তৈরি করে একাধিক রকম বানের ক্রিয়া করা হয়। সেই ব্যক্তির নাম করে পুতুল তৈরি করতে হয় এবং সেই শত্রুর নাম করে পুতুল তৈরি করে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। তারপর সেই বিশেষ কাষ্ঠ দ্বারা সেটাকে তীরের রূপ তৈরি করতে হয়, হাতে করে তীরের মতো তৈরি করে তারপর তার শরীরে ফোটাতে হয়, তবেই গিয়ে বানটা লাগবে গায়ে। সেই ব্যক্তির নাম করে সেই পুতুলের উপর প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। আর এই যে ধারণ ছাড়া প্রতিকার বলি, ঠিক একই রকম, যেই ব্যক্তির ধারণ ছাড়া প্রতিকার করতে হবে। হয়তো আমার কাছে এরকম আসেন, হয়তো না আসেন, যে আমার ছেলেকে কিছু পড়ানো যাবে না, বা আমার মেয়েকে কিছু পড়ানো যাবে না, বা আমার স্বামী কিছু পড়বে না। সেক্ষেত্রে ধারণ ছাড়া প্রতিকার তার শুভত্ব করার জন্য, অর্থাৎ তার শরীর থেকে অশুভটাকে বের করে নেওয়া আর শুভত্বটাকে দেওয়া। তাহলে এই যে ধারণ ছাড়া প্রতিকার তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞে হয়, সেই ব্যক্তির ফটো আর নাম আর গোত্র লাগে, তবেই তার শরীর থেকে অশুভত্বকে বের করে নেব টেনে, এই কার্যসিদ্ধি হবে। ধারণ ছাড়া প্রতিকার, এই ধারণ ছাড়া প্রতিকার একটা কিছু দিলাম, বাড়িতে রেখে দিলাম, আর তার জন্য অর্থ নেওয়া, এগুলো ধারণ ছাড়া প্রতিকার নয়। এগুলো অর্থ উপার্জনের জন্য কিছু হাতে ধরিয়ে দেওয়া। ধারণ ছাড়া প্রতিকারের ক্ষেত্রে সেই ব্যক্তির নাম করে যখন ক্রিয়া করা হবে, সে অদৃশ্য শক্তিকে আহ্বান করতে হবে, তবে গিয়ে কাজ হবে। আর এই অমাবস্যার আগে, চৈত্র অমাবস্যার আগে যে সমস্ত চেম্বারগুলোতে আমাকে পেয়ে যাবেন, শনি ও রবি শ্যামবাজার দিন পাবেন, শনি ও রবিবার শ্যামবাজার চেম্বার। এছাড়া যে সমস্ত চেম্বারগুলোতে মাত্র একদিন করে পাবেন আমি বলে দিচ্ছি: 1 এপ্রিল সোমবার দিন গড়িয়াহাট, 2 এপ্রিল মঙ্গলবার দিন মেচেদা, 3 এপ্রিল বুধবার দিন ব্যারাকপুর, 4 এপ্রিল বৃহস্পতিবার হাওড়া ময়দান, 5 এপ্রিল শুক্রবার শেওড়াপুলি, 6 এপ্রিল শনিবার শ্যামবাজার, 7 এপ্রিল রবিবার বর্ধমান এবং 8 এপ্রিল সোমবার অমাবস্যায় তারাপীঠ। আর সায়ন মানে নিশাকালীন তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ভবানীপুর থেকে বলছি। আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাইছি। আপনার নাম কি মা? আমার নাম মানা। মানা কি? মানা ঘোষ। মানা ঘোষ। আর মেয়ের নাম? মেয়ের নাম শ্রেষ্ঠা ঘোষ। শ্রেষ্ঠা ঘোষ। আচ্ছা, বলো শ্রেষ্ঠার জন্ম তারিখ বলো মা। 14/1/88। টাইম বলো। টাইম 4:10 PM। জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। বৃহস্পতিবার জন্মবার? হ্যাঁ, বৃহস্পতিবার জন্মবার। আচ্ছা, আমার অনুষ্ঠান এর আগে কোনোদিন দেখেছেন না আজকে প্রথম দিন? না, দেখেছি, ছেলেকে করা হয়েছে, তার বলেছেন পরে নিয়ে যেতে। আচ্ছা, ঠিক আছে। এখন প্রশ্ন কি বলুন? প্রশ্ন মেয়ে শরীর স্বাস্থ্য আর চাকরি বাকরি নিয়ে একটু। চাকরি। এবার বলি, ওর হচ্ছে রাশি হচ্ছে মিথুন লগ্ন এবং তুলা রাশি, এটা জানেন আশা করি? হ্যাঁ, জানি। জানা আছে। এবার শরীর স্বাস্থ্যের প্রশ্ন যখন আপনার প্রথমেই উদয় হলো, তাহলে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, ওর অষ্টম ভাবে বুধ অবস্থান করছে এবং লগ্নপতি বুধ অষ্টম ভাবে অবস্থান করাতে যাকে বলা যায় রোগযুক্ত বলবান, অর্থাৎ শরীরে রোগ ব্যাধি থাকবে, কিন্তু মেয়ে সহজে হতাশ হবে না। কর্ম নিয়ে একটা চিরকাল সমস্যা থাকবে, কারণ গুরুচণ্ডাল দোষ ওর হরস্কোপ অনুযায়ী রয়েছে। এই গুরুচণ্ডাল দোষের কারণে আপনার সাথেও তো খটামটা লাগে না মেয়ের? হ্যাঁ লাগে, কিন্তু আবার ভালোবেসে ফেলে, তাই তো? হ্যাঁ, খটামটা লাগে, কিন্তু চুপচাপও হয়ে যায়। হ্যাঁ, আবার ভালোবাসে মাকে, তাই তো? আমাকে খুব ভালোবাসে।
এখন মা দেখো, শরীর স্বাস্থ্যের সমস্যা যেটা হচ্ছে মূলত এখানে লগ্নপতি অষ্টমে অবস্থান করাতে এবং সেই লগ্নপতির দৃষ্টি লগ্নের উপর না থাকাতে প্রথম অশুভত্ব হলো। অষ্টমপতি শনি সপ্তম ভাবে থেকে সরাসরি লগ্নের উপর দৃষ্টি প্রদান করাতে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা আসবে, নার্ভের সমস্যা আর পায়ের শরীরের নিচের দিকের একটা সমস্যা থাকবে। গুরুচণ্ডাল দোষ সমস্যা চলছে অলরেডি। চলছে। আর একটা সমস্যা আছে মা, আমি বলে রাখি, ওর কিন্তু লিভারের সমস্যাও থাকার সম্ভাবনা প্রবল, অর্থাৎ হজমের শক্তি কম আছে, আছে না? হজম শক্তিটা দিনের দিন কমেছে একদম ঠিক বলছেন, একদম। তাহলে মা এগুলো তো বুঝতে হবে কেন হচ্ছে। তোমার কি মত যে কেন এটা হচ্ছে? আমার মত একটু বেচাল চলছে, এই জন্য হচ্ছে। গ্রহগত কোনো দোষ রয়েছে তার জন্য হতে পারে। গ্রহগত দোষটা বুঝলাম, বেচাল চলছে মানে একটু ক্লিয়ার করতে হবে। ও তো জব করে, তো সময় খায় না, রাত্রি 12টা-1টার সময় খায়, অফিস থেকে ফিরে এইরকম বেচাল চলছে। তার মানে শরীরের উপর নিজেই নির্যাতন করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা হচ্ছে শরীরের উপর নির্যাতনটা কেন করছে এটা ধরতে হবে। এই কেন নির্যাতন করছে এটা তো ওর হাতে, তাই তো? ও যেহেতু চাকরি করে তার মধ্যেও খাওয়া যায়, কিন্তু ও শরীরটাকে নির্যাতন করছে, আগে কাজটা দেখছে। তাহলে সেক্ষেত্রে কোনটা সমস্যা হলো? গ্রহগত সমস্যা হলো না তৃতীয় ব্যক্তি দ্বারা কেউ ক্ষতি করেছে মেয়ের, এর জন্য হলো? তোমার এরকম কিছু মনে হয় না বাড়িতে বাস্তুদোষ থাকার জন্য হলো? তোমার কি মনে হয় মা? মনে হয় বাড়িতে কোনো বাস্তুদোষ আছে। একদম ঠিক, ভুল কিছু নয়। বর্তমান দশা তোমার মেয়ের যে সমস্যা রয়েছে, এই সমস্যার যে দশা থেকে কিন্তু একটা ফল আসে। কারণ দশাটা মূল কারণ নয়। দশা কখন আসবে? যখন খারাপ দশা চলে তখন মানুষের সমস্যাটাকে বাড়িয়ে দেয়। অর্থাৎ মূলত তোমার মেয়ের কেরিয়ার এবং শরীর স্বাস্থ্য তার সঙ্গে বিবাহ তিনটেই কিন্তু বাস্তু রিলেটেড একটা। বিয়ে কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, বিয়ে হয়ে গেছে, স্থায়ী সমস্যা। এটা বাপের বাড়ির এবং শ্বশুর বাড়ির এফেক্টিভ থেকে আসছে। আচ্ছা। তাহলে এটা স্থায়ী সমস্যাটা যখন হচ্ছে বাস্তু থেকে, তখন এই বাস্তু থেকে স্থায়ী সমস্যা যেটা তৈরি হয় সেইটা কি হয়, মানুষের জীবনে প্রভাবটা কখন বেশি বিস্তার করে? যখন তার গ্রহগত ডিস্টারবেন্স চলে। দেখো, একটা মানুষের তো সারা জীবন স্মুথলি ভালো চলবে না, এটা তো বাস্তব কথা। কারুর খারাপ থাকে, কারুর ভালো হয়, এটা তো বাস্তব। এটা সমস্ত মানুষের ক্ষেত্রে, আমার ক্ষেত্রেও তাই, তোমার ক্ষেত্রেও তাই, তোমার মেয়ের ক্ষেত্রেও তাই। কিন্তু গ্রহ যখন খারাপ হয় তখন যদি বাস্তু থেকে বা তৃতীয় ব্যক্তি দ্বারা যদি কোনো ক্ষতি করার কাজ করা হয়, সেইটা বড়সড় আকার ধারণ করে। তাহলে বর্তমান যে সময় তোমার মেয়ের দশা যাচ্ছে, এই দশা অনুযায়ী যদি বিচার করা যায়, সেই দশা অনুযায়ী বুধ এবং চন্দ্র গ্রহের দশা, এবং বুধ আর চন্দ্র গ্রহের দশা থাকাতে প্রথম সমস্যা আসবে, ও নিজের ওপর নিজের আয়ত্তনটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ নিজের জন্য যেটা কিছু হয়তো রোজগারটা সব থেকে বেশি দরকার, যে আরো ইনকাম করতে হবে, কিন্তু মেয়ের, ঠিক তো, কিন্তু মেয়ের খরচাও তো হয়ে যাচ্ছে, প্রচুর খরচা। তাহলে এগুলো প্রথম সমস্যা হচ্ছে বর্তমান দশা, যে বুধ এবং চন্দ্রের দশায় 100 জনের মধ্যে 99 জন খারাপ যায় মা, একজন ছাড়া বাকি 99 জন খারাপ যায়। সুতরাং এই দশা থাকছে আপ টু 2025 অব্দি। এখন 2024, এটা 2025 সাল অব্দি আছে। তার মানে এটা ধরা যায় তোমার মেয়ের শারীরিক সমস্যা এবং কর্ম নিয়ে যেটা একটা বললে, এই রকম একটা সমস্যা 2025 অব্দি থাকবে। শরীর স্বাস্থ্য ঝামেলা এবং পারিপার্শ্বিক ঝামেলা এটাও চলবে। নাম্বার 2, হ্যাঁ আমি আসছি, ধীরে ধীরে আসছি মা। এইবার বলি, সপ্তমপতির অবস্থান অনুযায়ী যদি দেখা যায়, তাহলে সেক্ষেত্রে আমি দুটো জিনিস জিজ্ঞেস করব। এক, তোমার মেয়ে মানে ওর হাজবেন্ড কি অ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার নাকি না ডাক্তার? ইঞ্জিনিয়ার না, ও চাকরি করছে, TCS এ। তাহলে এটাই পপ মানে সফটওয়্যার কাজের সাথে যুক্ত, টেকনিক্যাল কাজের সাথে যুক্ত, তাই তো? তাহলে এই টাইপ অফ পুরোপুরি ইঞ্জিনিয়ার হলো না, কিন্তু টেকনিক্যাল কাজের সাথে যুক্ত। এডুকেশনটা নেই, কিন্তু কর্মেতে ওইটা রয়েছে, ওই ব্যাপারটা। এখানে মা কথা বলি, তোমার এখানে তোমার মেয়ের তার হাজবেন্ডের সাথে সম্পর্ক যে খুব ভালো তা কিন্তু নয়, কিন্তু সম্পর্ক আছে, কিন্তু অতখানিও ভালো গভীর সম্পর্ক নয়। ভালোবাসা থাকলেও গন্ডগোল হয়, হয় না? দেখতে খুব সুন্দর। হ্যাঁ, সুন্দর তো হবে।
আমার মেয়ে ওর থেকে একটু কম সুন্দর, সেই জন্য ঝামেলা। ঝামেলা হয় যে আমি তোমার থেকে দেখতে ভালো, হেন তেন এইসব নিয়েও ঝামেলা হয়। তাহলে মেয়ে কি প্রতিদিন মাকে ফোন করে? হ্যাঁ, মেয়ে ফোন করে, প্রতিদিন ফোন করে, আর 8 ঘন্টা কথা হয় মেয়ের সাথে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 8 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা কথা হয়। এত কিছু বলে দিলাম মা স্টুডিওতে বসে। হ্যাঁ, আপনার কাছে যা হয়েছে মানে তো আমার ভালো লাগছে, আপনি বলছেন মানে আমি তো মন্ত্রমুগ্ধের মতো শুনছি। তাহলে এইটা তো মানো যে একজন ভালো জ্যোতিষী সে সমস্ত রকম ভবিষ্যৎ সম্বন্ধে জানতে পারে। যদি বর্তমান বলা যায়, যদি অতীত বলা যায়, তাহলে নিশ্চয়ই ভবিষ্যৎ সম্বন্ধে অনুমান করতে পারছে, তাই তো? হ্যাঁ, একদম একদম। তাহলে এই অনুমানটার জায়গাটা, প্রথম যে সমস্যা হয়েছে বর্তমান সময়, মনে রাখতে হবে মা, একটা কাঁচের আয়না বাড়িতে আপনি লাগালেন, কাঁচের আয়নাটা ক্র্যাক হয়ে গেল, তাহলে সেই আয়নাটাকে ফেলে দিয়ে আবার নতুন লাগাতে হবে, অথবা ওখানে একটা সেলোটেপ লাগিয়ে রাখতে হবে, তাই তো? একদম কিন্তু ওখানে দাগটা চিরকালই থেকে যাবে। থেকে যাবে। তাহলে বিবাহিত সম্পর্ক, বিবাহিত জীবন এবং শরীর স্বাস্থ্য ভালো করে বুঝবে। মেয়ের শরীরটা কিন্তু খুব খারাপ হবে আস্তে আস্তে, আমি বলে দিচ্ছি। এইটা কিন্তু খারাপ হচ্ছে। তাহলে এইটা কিন্তু যদি থাকে, তাহলে এটা থাকতে থাকতে ওই শরীরটা আয়নার মতো চিন্তা করতে হবে, যেদিনই দাগ লেগে যাবে সেই দিন মা ওই জায়গাটা রিপেয়ার হবে না, কোন রকম ভাবে ঠেকনা দিয়ে চলবে। অর্থাৎ মেয়ের যদি পায়ের সমস্যা এবং যে লিভারের সমস্যা, নিজের উপর এতখানি স্ট্রেস নিচ্ছে, ও মেন্টালিও প্রবলেম ওর আসছে। এখন এই জায়গায় মা সমস্যা যেটা হয়েছে, মূলত আমি যেটা দেখতে পাচ্ছি, একটা রবি শনি একত্রিত ভাবে রয়েছে এবং গুরুচণ্ডাল দোষ আছে। এইটা প্রথম আমি দেখতে পাচ্ছি, রবি শনি একত্রিত ভাবে এবং গুরুচণ্ডাল দোষ এবং আংশিক মাঙ্গলিক দোষও আছে। সুতরাং এইগুলো একটুখানি কাটানো দরকার। চতুর্থ ভাবে লগ্ন সাপেক্ষে কেতু এবং চন্দ্র সাপেক্ষে দ্বাদশ ভাবে কেতু অবস্থান করাতে এমনি মেয়ে কিন্তু ভালো মনের মেয়ে, মনটা ভালো, সব দিকে ব্যালেন্সড করে চলার চেষ্টা করে, শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ি। তাহলে কত কিছু বলে দিলাম মেয়ের সম্বন্ধে মা। তাহলে এবার বলছি, মেয়ের কিন্তু আগামী দিন এই যে দশাটা যদি তোমার ঠিক না করা যায়, দশা তো দেখো ঈশ্বর দত্ত দশাটাকে তো পাল্টানো যাবে না, কিন্তু সেই গ্রহের অশুভত্ব যাতে না পড়ে এটা দেখতে হবে। এবং বাস্তু থেকে যে ডিস্টারবেন্স, ধারণ ছাড়া প্রতিকারও হবে, চিন্তা নেই। এরকম অনেকে হয়েছে মা আমার কাছে এসছে, যে বললাম যে টিভিতে এইমাত্র যে সন্তান কিছু ধারণ করবে না, আমি প্রতিকার করে দিলাম, তারপর বিশ্বাস নিয়ে ধারণ করেছে এবং সেটাকে সারা জীবনের মতো আগলে রেখেছে, মানে হাত থেকেও ছাড়াতে করে না, সে পরে ধারণ করেছে যখন তার সমস্যা মিটে গেল। ঠিক কথা বলছে। তার মানে যখন বলেছে যা পারো করো, তার মানে মেয়ের ইচ্ছে আছে যে আমাকে কেউ ঠিক করে দিক, এটা আমি চাই, কিন্তু পয়সা দেবে না আগে বলেছে, কিন্তু পরে তোমাকে সহযোগিতা করবে। এর জন্য একটু যোগাযোগ। পয়সা দিতে চায় না, অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারে একদম মানে পুরো 180 ডিগ্রি ঘুরে থাকে। 180 ডিগ্রি গিয়ে 360 করার দায়িত্ব তো আমার, নাহলে আচার্য পলাশের সাথে অন্য জ্যোতিষীর পার্থক্যটা কোথায়? এই যে সাধনা তন্ত্র বলে যে কাজ করি, এই যে ধারণ ছাড়া প্রতিকার বলি, 100% মেয়ে যদি ছবি নিয়ে আসো 1 কপি, আর নাম গোত্র দিয়ে ওর শরীর থেকে অশুভ জিনটাকে যদি বার করে নি, ওর দেখবে শরীরও ভালো হয়ে যাবে, সাংসারিক সুখও থাকবে। এর জন্য তোমাকে আসতে হবে মা, কেমন? জয় মা তারা। আমি চেষ্টা করি প্রত্যেকটা ব্যক্তিকে সহযোগিতা করার জন্য। এখন আমি আর কোনো ফোন নেব না, এখন আমি যে রাশি নিয়ে বলবো সেই রাশিটা বলার পরই তারপর যদি কেউ ফোন আসে সেটা আমি নিশ্চয়ই অ্যাটেন্ড করব। আসছি যে 3টি রাশি নিয়ে আজকে বলবো। প্রথমে আসছি মেষ রাশি। অলরেডি আমি 6টা রাশি বলে দিয়েছি, আজকে যে 3টি রাশি বলবো মেষ রাশি। মেষ রাশির এপ্রিল 2024 কিরকম যাবে? না পাওয়া অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে, আবার সেটা ব্যয় হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। অর্থাৎ টাকাও পেলেন, সেই টাকাটা ব্যয়ও হয়ে গেল, তাহলে লাভের লাভ তো কিছুই হলো না। কোথা দিয়ে টাকা বেরিয়ে যাবে কেউ বলতে পারবে না, আবার কোথা দিয়ে টাকা আসবে সেটাও কেউ বলতে পারবে না। শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসবে, তবে মাসের মাঝামাঝি থেকে সেটা ঠিক হয়ে যাবে। এটা নর্মালি ঠিক হবে শরীর স্বাস্থ্যের ব্যাপারটা মাসের মাঝামাঝি থেকে। নিজের ওপর উপার্জন মানে নিজের উপার্জন কমতে পারে এবং আত্মবিশ্বাসও একটুখানি ঘাটতি হবে, এটা লেখা নেই যদিও। নিজের ওপর আত্মবিশ্বাসে ঘাটতি হবে এবং উপার্জনও কমতে পারে। মেষ রাশির পর যে রাশিটা আসছে সেটা হলো বৃষ রাশি। বৃষ রাশির এপ্রিল 2024
বৃষ রাশির এপ্রিল 2024 কিরকম যাবে? বিবাহ স্থির না করাই ভালো। অশুভ লোকের সঙ্গে সম্পর্ক হতে পারে, তার মানে অশুভ লোকের সাথে সম্পর্ক হওয়া এবং বিবাহ স্থির না করাটা হচ্ছে যথোপযুক্ত একদম সঠিক ডিসিশন হবে বৃষ রাশির ক্ষেত্রে। তাহলে বৃষ রাশির ক্ষেত্রে এই জিনিসটা খুব ভালো করে ফলো করবেন এই মাসটা। এরপর বলি ব্যয় বৃদ্ধি পাবে। বৃষ রাশির ক্ষেত্রে বলি ব্যয় বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্য খারাপ যাবে, গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে, নিজের ওপর আত্মবিশ্বাস কমতে পারে, নতুন বিনিয়োগ একদমই করবেন না। সুতরাং বৃষ রাশির জন্য এপ্রিল 2024 একদমই শুভকর মাস নয়, এটা মনে রাখবেন। বৃষর পর আসছে মিথুন রাশিতে, একটু জল খেয়ে নি। মিথুন রাশির এপ্রিল 2024 কিরকম যাবে? মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এটুকু বলা যায় যে এপ্রিল মাসের রাশিফল যেটা থাকবে মিথুন রাশির ক্ষেত্রে, সেটা কিন্তু সেই রাশির ব্যক্তিদের একটা জিনিস মনে রাখতে হবে, পিতা মাতার শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে। এটা মিথুন রাশির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে পিতা মাতার শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে, নিজের ওপর আত্মবিশ্বাস কমবে, বিবাহ স্থির হবে তবে সেটা শুভকর নাও হতে পারে, রোগ বৃদ্ধি বা বিপদ বৃদ্ধির একটা পূর্বাভাস রয়েছে। সুতরাং মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু এপ্রিল 2024টি ভালো নয়। এই যে তিনটি রাশি বললাম, মেষ, বৃষ এবং মিথুন রাশি, এই যে তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু মেষ রাশির মধ্যম, বৃষ এবং মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে। সুতরাং এই যে রাশিফল এপ্রিল থেকে, এই রাশিফলটাই মার্চের যে লাস্টের টাইমটা চলছে এটাতে কিন্তু এফেক্টিভ, অর্থাৎ বর্তমান গ্রহগত কারণে এই ফলাদেশ করা হয়েছে। আমি দর্শক বন্ধু আপনাদের সামনে টিভি অনুষ্ঠানে যে লাইভ অনুষ্ঠানগুলো করি, সেই লাইভ অনুষ্ঠানে ভারতবর্ষের সাধক এবং মুনি ঋষিদের কথা, তাদের জীবন কাহিনী এবং বাণী আপনাদের সামনে তুলে ধরবো। তার মধ্যে আমি 4টে অনুষ্ঠান বেছে নিই রাশিফলের জন্য। আমি দেখেছি টিভিতে যারা ফোন করবেন আমি 1টা বা 2টো ফোন অ্যাটেন্ড করব, এর বেশি নয়। এবং যাদেরটা অ্যাটেন্ড করব একদম সরাসরি বিচারটায় ভেতরে ঢুকে যাব, এর বেশি কোনো ফোন অ্যাটেন্ড করব না। সমস্যা যাই হোক না কেন সমাধান করার দায়িত্ব আমার, যার জন্য মানুষের জীবনের সমাধান আগে করি সমস্যার, তারপর মূল্য নিই এবং 100% প্রত্যেকটা মানুষ উপকৃত হন। জ্যোতিষটা আমার পেশা, আমার প্রফেশন, আর তন্ত্রটা আমার কাছে সাধনা। সেই জন্য মানুষের মঙ্গল করার উদ্দেশ্য আমার। আগে সমস্যা মুক্ত করে দিই, তারপর সমস্যা মুক্তের জন্য অবশ্যই মূল্য নিই। দেখুন দুটি বুকিং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে 9836955394 এবং 9836396305। এই অমাবস্যা, চৈত্র মাসের যে অমাবস্যা, তারাপীঠ মহাশ্মশানে যে মহাযজ্ঞ থাকবে আমার এই চৈত্র মাসের অমাবস্যায়, তার আগে যে চেম্বারগুলোতে আমাকে পেয়ে যাবেন আমি একটু ডিটেলস বলে দিচ্ছি। শনি ও রবিবার দিন শ্যামবাজার, শনি ও রবিবার তো শ্যামবাজারে আমাকে পাবেন। এছাড়াও যে চেম্বারগুলো অমাবস্যার আগে মাত্র একদিন পাবেন, সেখানে হচ্ছে 1 এপ্রিল সোমবার দিন পাবেন গড়িয়াহাটে, 2রা এপ্রিল মঙ্গলবার পাবেন মেচেদাতে, 3রা এপ্রিল বুধবার দিন পাবেন ব্যারাকপুরে, 4 এপ্রিল বৃহস্পতিবার পাবেন হাওড়া ময়দান, 5 এপ্রিল শুক্রবার পাবেন শেওড়াপল্লী, 6 এপ্রিল শনিবার পাবেন শ্যামবাজার, 7 এপ্রিল রবিবার পাবেন বর্ধমান এবং 8 এপ্রিল সোমবার পাবেন তারাপীঠে। এবং তারাপীঠেই রাত্রিকালীন মহানিশায় তারাপীঠ মহাশ্মশানে মায়াংতন্ত্রের মহাযজ্ঞ, যাতে না বলে কিছু হয় না। এই যে এইমাত্র কলার বলল কি তার মেয়ে 180 ডিগ্রি, আমি টিভি অনুষ্ঠানে এই দায়িত্ব নিয়েছি, তাকে বিশ্বাস দেখানোর দায়িত্ব আমার। আমাকে বিশ্বাস একবারই করতে হবে, সেই বিশ্বাসটা ধরে রাখার দায়িত্ব আমার। আমি কাউকে নির্বাচন করি না যে কে আমার কাছে আসবেন। আমি এটুকু ভাবি যে যার সমস্যা যত বেশি, আমাকে এসে অনেকে বলেছেন যে আপনার কাছে আসাতেই বাধা, আপনার কাছে আসাতেই বাধা, কারণ তার উপর বাধার কাজটা এমন ভাবে করে রাখা আছে যে আমার কাছে সে আসতে পারছে না।
প্রতিদিন গ্লোব টিভির পর্দায় একদম সিরিয়ালের মতো আমার অনুষ্ঠান থাকে সন্ধ্যা 5:55 দিদি নাম্বার 1 এবং সাধক রামপ্রসাদের অনুষ্ঠান শেষ হবে, গ্লোব টিভি ঘোরাবেন এবং আপনাদের জন্য আমি চেষ্টা করব লাইভ অনুষ্ঠান করার জন্য এবং ভারতবর্ষের সাধকদের বাণী আপনাদের কাছে তুলে ধরবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।